প্রযুক্তি আসক্তি নিয়ে এহতেরামুল হকের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব ছবি তুলেছেন নিহার নন্দী। সব বয়সের মানুষের মতোই শিশুদেরও কাছে টানে হালের নতুন প্রযুক্তি। জেনে কিংবা না জেনেই অনেকেই শিশুদের হাতে তুলে দিচ্ছেন খেলনারূপী এমন ভয়ঙ্কর প্রযুক্তি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্যবসায়ী বিল গেটস আর স্টিভ জবস। নিজ শিশু সন্তানদের প্রযুক্তির নেশা থেকে দূরে রেখেছেন তারা। The great thing about our society is if you're lucky enough to get a good education. সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিশ্বসেরা ধনী বিল গেটস জানিয়েছেন 14 বছরের আগে সন্তানদের মোবাইল ফোন ব্যবহার করতে দেননি তিনি। ডিনারের টেবিলে ফোন কিংবা ট্যাব ব্যবহার নিয়ন্ত্রণ করেন, সেই সাথে গেজেট ব্যবহারেও বেঁধে দেন নির্দিষ্ট সময়সীমা। Get the educational opportunity that lets them pick. ব্যবসায়িক বিরোধ থাকলেও বিল গেটসের সাথে স্টিভ জবসের মিল এক জায়গায়। খাবার টেবিলে প্রযুক্তির বদলে বই, ইতিহাস কিংবা বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন সন্তানদের সাথে। Because no matter how smart you are, you need a team of great people. প্রযুক্তির ভালো মন্দ দিক জানতেন বলেই এর আগ্রাসন থেকে নিজেদের কোমলমতি শিশুদের রক্ষা করতে পেরেছেন তারা। প্রযুক্তির সাম্রাজ্যের যারা হর্তাকর্তা ছিলেন তারা কিন্তু তাদের সন্তানদের ক্ষেত্রে 14 বছরের আগে বা 15 বছরের আগে বা একটা নির্দিষ্ট সময়ের আগে প্রযুক্তি তুলে দেন নাই। তারা বুঝতে পেরেছিলেন এই প্রযুক্তির ভালো দিকও রয়েছে, মন্দ দিকও রয়েছে। ফলে একটা বয়স পর্যন্ত দায়িত্বশীল হয়ে ওঠার আগ পর্যন্ত তারা এই প্রযুক্তি থেকে সন্তানদের কাছ থেকে কিন্তু দূরে রেখেছেন। তাদের অনুকরণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এহতেরামুল হক, RTV, ঢাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলার ছোট বড় 133টি হাওরের সবকটির ফসলই এখনো পানির নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা জানান, জেলায় চলতি বছর 2,23,027 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল, তার 95% পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করছে প্রশাসন, তবে প্রয়োজনের তুলনায় এর পরিমাণ খুবই কম বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এছাড়াও হাওর এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অপরদিকে হবিগঞ্জে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকতে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে জেলার 65,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানিতে অক্সিজেনের অবস্থা স্বাভাবিক থাকলেও কমে গেছে অ্যামোনিয়ার প্রভাব। এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 5 সদস্যের বিশেষজ্ঞ দল। সকালে মৌলভীবাজারের হাকালুকিতে পৌঁছে বিশেষজ্ঞ দলটি হাওরের পানির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর এ তথ্য জানান। তারা জানান, বর্তমানে হাওরের পানির অবস্থা ভালো আছে। এছাড়া স্বাভাবিক হয়েছে হাকালুকির পরিবেশ। তবে ঢাকায় গিয়ে ল্যাবে অধিকতর পরীক্ষা নিরীক্ষার পানির বিস্তারিত অবস্থা জানা যাবে বলে জানান তারা। হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিকেলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে এসে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনিয়ম খতিয়ে দেখতে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদারদের বিল পরিশোধ করা হবে না। হাওরের ফসল রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। দেশের উন্নয়নে আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে বিচারক ও আইনজীবীদের কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিচার প্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবারের প্রতিপাদ্য, বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়। দিবসটির উদ্বোধন উপলক্ষেই এই আয়োজন। বক্তব্যের শুরুতে নিজ বিচার না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিচার না পাওয়ার যন্ত্রণাটা যে কি আমার থেকে বোধহয় আর কেউ বেশি জানে না। একই দিনে 1975 সালে 15ই আগস্ট 3টি বাড়ি একই সাথে আক্রমণ করে, একটি প্রাণীও সেখানে বাঁচেনি। আমার ছোট্ট 10 বছরের ভাইটি করে হাই দেয়। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের কিন্তু বিচার করা হয়নি। জনগণের অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টাকার অভাবে কেউ বিচার পাবে না তা হতে পারে না। আমাদের দেশের মানুষ যেন আর সহায়তাটা সঠিকভাবে পেতে পারে।
অর্থের অভাবে কেউ বিচার পাবে না বা আইনি সহায়তা পাবে না, এটা তো হতে পারে না। যখন আমরা সরকার গঠন করি খুব স্বাভাবিকভাবে এই দায়িত্ব আমাদের উপর বর্তায়। তো শুধু আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আইন, বিচার ও নির্বাহী বিভাগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তিনটে স্তম্ভ। এই তিনটে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না। কেউ যদি মনে করেন যে না, এখানে আমার ক্ষমতাতে আমি সবটুকু প্রয়োগ করে ফেলবো, কিন্তু সেই প্রয়োগটা করবেটা কে? তার জন্য তো কিছু কাউকে লাগবে। কাজে এই কথাটা যেন কেউ ভুলে না যায়, আমি শুধু সেইটুকুই বলবো যে শুধু আইনি সহায়তা কেন্দ্র নয়, জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থলে রূপান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাথে সাথে জনগণের মৌলিক অধিকার। শরীয়ত খান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী হাওড়ের সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাওড়বাসীদের সহযোগিতা করছেন একথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, কোনো সাহায্য না করে বিএনপি নেতারা হাওড় নিয়ে বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে একথা জানান তিনি। অন্যদিকে শ্রম মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশেষ একটি মহল বাংলাদেশের শ্রমিক পরিবেশ নিয়ে বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। পুলিশের নিয়ন্ত্রণমুক্ত নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কারা বেশি জনপ্রিয় তার জন্য একটি নির্বাচন দরকার, আর সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলেও দাবি করেন তিনি। দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আবু কালাম ওরফে আবুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্ত তার চাচা ইয়াসিনের কাছে লাশ হস্তান্তর করে প্রশাসন। জেলা পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, লাশ বিকৃত থাকায় বাকি 3 জঙ্গির পরিচয় এখনও শনাক্তি করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। আত্মীয়স্বজন পাওয়া না গেলে তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এর আগে দুপুরে শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে ওই 4 জনের লাশ বের করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড ভেস্ট ও একটি পিস্তল সহ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ সময় 5টি বোমাও নিষ্ক্রিয় করা হয়। 4টা নাশ পড়ে আছে।